এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই এইচটিএমএলটা দিয়ে আমরা জেনারেলি ওয়েব পেজ ডিজাইন করি। তো এবার ওয়েব পেজ যেটা হবে, ওয়েব পেজ ওয়েবসাইট কিন্তু নয়। আবার এটাও ঠিক যে ওয়েব পেজ ওয়েবসাইট ইজ আ কালেকশন অফ ওয়েব পেজেস। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে অনেকগুলো ওয়েব পেজ যখন বানাচ্ছি তখন আমরা একটা ওয়েবসাইটই বানাচ্ছি। এরকমভাবে একটা দুটো তিনটে চারটে ওয়েবসাইট ওয়েব পেজ বানানো হবে, তার মধ্যে ইন্টারলিঙ্কিং করা হবে, ইন্টারলিঙ্কিং করে আমাদের আলটিমেটলি একটা ওয়েবসাইট তৈরি হবে। তো এখন সেটা অনেক দূরের গল্প। এইচটিএমএলটা আমরা প্রথমে শিখে একটা সিম্পল ওয়েব পেজ বানাতে শিখবো ফার্স্ট, দেন আমরা ওয়েবসাইট বানাবো, সেটা বহু দেরি আছে। কেননা একটা ওয়েবসাইট বানাতে হলে we need some more language, some more tools like PHP, CSS, database, JavaScript, VBScript, this type of language which are used to connect the web page component into a script, with a script or with a database. একটা বাটনকে আমরা ড্র করতে পারি, জাস্ট এইচটিএমএল দিয়ে একটা বাটনকে ড্র করতে পারি। এবারে বাটনটার মধ্যে ক্লিক করলে কি হবে সেটা কিন্তু আমরা এইচটিএমএল দিয়ে ঠিক করতে পারি না। সেটা ঠিক করতে হলে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট বা ভিভিস্ক্রিপ্ট বা সিএসএস এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। বা আমাদের সিএসএস যেটা, সিএসএসটা আমাদের স্টাইল মানে স্টাইল শিট, যেটা হচ্ছে আমাদের কোনো স্টাইল অ্যাপ্লাই করতে লাগে, যে একটা ওয়েবসাইট খুললে যে কালারিং বিভিন্ন রকমের ছবি আসছে, লেখা আসছে, কালারফুল লেখা আসছে, বিভিন্ন ফন্ট হ্যান্ডরাইটিং স্টাইলের লেখা আসছে, এই সমস্ত জিনিসগুলো সাজানোর জন্য আমাদের সিএসএস স্ক্রিপ্ট লাগে। তো সেই জিনিসগুলো আমরা পরে পরে যত শিখবো ততকে একটা ওয়েবসাইট বানাতে পারবো। এখন যেটা শিখবো সেটা হচ্ছে অনলি ওয়েব পেজ বানানো যাবে। তো চ্যাপ্টারের নাম মোর অন এইচটিএমএল, এই হেডিংটা থেকে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব বা বুঝতে পারছিস তোরা যে অলরেডি যা স্টার্টিং অফ এইচটিএমএল আর হোয়াট ইজ এইচটিএমএল এটা অলরেডি তোরা জেনে গেছিস। মানে এটা মোর অন দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এইচটিএমএল এর ফার্স্ট চ্যাপ্টারটা অলরেডি করা হয়ে গেছে, তোদের ধরে নিয়ে এটা শুরু করেছি। তো আমাদের চ্যাপ্টারের মেন ফোকাসগুলো কি কি আছে? লিস্টস আছে, টেবিলস আছে, ফর্মস আছে, ইমেজ আছে, হাইপার লিঙ্কস আছে। বেসিক্যালি এই জিনিসগুলোর উপরে বা এই টপিকগুলোর উপরেই আমরা ফোকাস করব এই চ্যাপ্টারের মধ্যে। এবার আমরা আসছি HTML. Every web page have some unique features that distinguish them. Some of the features of a good website are: it must be visually appealing, অবশ্যই দেখতে যেন খুব সুন্দর হয়। অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, প্রচুর ওয়েবসাইট আছে। তো তার মধ্যে স্বাভাবিক ব্যাপার যে ওয়েবসাইটগুলো দেখতে বেশ সুন্দর বা দেখতে ভালো লাগে সেই ওয়েবসাইটেই আমরা কাজ করি জেনারেলি। যেরকম আলিবাবা বলে একটা অনলাইন স্টোর আছে, আলিবাবা। তো একবার ট্রাই করে দেখবি। আলিবাবার যে ওয়েবসাইট আর ফ্লিপকার্টের যে ওয়েবসাইট, দুটোর ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আলিবাবারটা বেশ কমপ্লিকেটেড একটা জায়গা, তার তুলনায় ফ্লিপকার্টটা খুবই ইজি এবং ইজিলি নেভিগেটেড এবং খুবই আন্ডারস্ট্যান্ডেবল একটা ওয়েবসাইট। তো সেই কারণে ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে, দেখতে যেন খুব সুন্দর হয়, কালারফুল হয়। কালার স্কিম সিলেক্টেড মাস্ট বি সিম্পল, কালার স্কিম যত বেশি সিম্পল হবে তত বেশি আমাদের ভালো লাগে। হাই কন্ট্রাস্ট কালার আমাদের চোখে লাগে বড্ড। হাই কন্ট্রাস্ট কালার মানে খুব ডিপ কালার বা ক্যাটকেটে কালার এরকম। দ্য গ্রাফিক্স দ্যাট আর ইউজড ইন দ্য পেজ মাস্ট বি রিলেভেন্স, অবশ্যই যে ছবিগুলো দেখানো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে সেগুলো যেন রিলেভেন্স হয়, মানে ওই ওয়েবসাইটের সাথে রিলেটেড যেন ওয়েবসাইট হয় আর কি। দ্য টেক্সট ক্যান নট টেক্সট কন্টেন্ট মাস্ট বি রিড ইজিলি, অবশ্যই টেক্সট কন্টেন্টে এমন একটা স্টাইল দিয়ে দেওয়া হলো, এমন একটা কালার দিয়ে দেওয়া হলো যেটা সেটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না ভালো করে। তো এগুলো অবশ্যই উচিত নয়। টেক্সট কন্টেন্ট যেগুলো এমনভাবে স্টাইল দিতে হবে বা এমন ফরম্যাট দিতে হবে যাতে করে পড়তে পারা যায় ইজিলি। দ্য ফন্ট ইউজড মাস্ট বি কমনলি অ্যাভেলেবেল, এই একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা ওয়েবসাইটে যে ফন্টগুলোকে ইউজ করব, জানি আমরা যে ফন্টগুলোকে কাস্টমাইজ করতে পারি, যে কোনো ফন্ট তুই চাইলে দেখাতে পারিস। কার্সিভ হ্যান্ডরাইটিং, তারপরে নর্মাল হ্যান্ডরাইটিং, তারপরে ব্লক হ্যান্ডরাইটিং, অনেক রকমের হ্যান্ডরাইটিং আছে, সেগুলো আমরা ফন্ট থেকে চেঞ্জ করতে পারি।
এবারে তোর অনেক বেছে বেছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে খুব সুন্দর একটা ফন্ট তুই দিয়ে লিখলি, ওয়েবসাইটটাকে বানালি। এবার যখন ওয়েবসাইটটা অন্য কেউ খুলবে, অন্য কারোর কম্পিউটারে, অবশ্যই ওয়েবসাইটটা তুই নিজের জন্য বানাচ্ছিস না, অন্য ওয়েবসাইটটা সবাইকে, অন্য কাউকে দেখানোর জন্য বানাচ্ছিস। এবার যখন অন্য কেউ তার কম্পিউটারে গিয়ে খুলবে সেই ওয়েবসাইটটা, তখন কিন্তু সেই ফন্টের ফাইলটা যদি তার কম্পিউটারে না থাকে, তাহলে সেই ফন্টগুলো একদম নর্মাল ফন্ট করে দেবে, একদম নর্মাল ফন্ট। তখন দেখতে ওয়েবসাইটটা আরও বেশি বাজে লাগবে, মানে যতটা ভালোভাবে তুই করেছিলি ততটাই খারাপ হয়ে যাবে। কেন ওই ফন্টগুলোকে অ্যাপ্লাই না করে স্টাইলটা তো পাবে না, স্টাইলটা না পেলে একদম বেসিক ফন্ট যেটা, সেই বেসিক ফন্টে কনভার্ট করে দেবে। এবং বেসিক ফন্টে কনভার্ট করে দেওয়ার জন্য আরেকটা যেটা প্রবলেম হবে, তুই সাজানোর সময় একটা ফন্ট স্টাইল দিয়ে সাজিয়েছিলি, তখন দেখেছিলি যে 3 লাইনেই তোর শেষ হয়ে যাচ্ছে একটা প্যারাগ্রাফ, কিন্তু যখন অন্য ফন্ট দেওয়া হলো তখন দেখা গেলো যে 2 লাইনেই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে। তো তুই যেভাবে সাজিয়েছিলি সেই সাজানো ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য একটা কমনলি ইউজড ফন্ট নিতে হবে, যেটা সব কম্পিউটারেই থাকে। যেরকম এক্সাম্পল দুই একটা বলছি আমি, কয়েকটা ফন্টের এক্সাম্পল, কমনলি ইউজড ফন্টের এক্সাম্পল বলছি আর কি। একটা আছে এরিয়াল আছে, টাইমস নিউ রোমান আছে, তারপরে আমাদের অ্যালগেরিয়ান আছে, তারপরে আমাদের এরকম বেশ কয়েকটা আছে। বোল্ড, এরিয়াল ব্ল্যাক আছে, এরকম প্রচুর ফন্ট আছে যেগুলো কমনলি ইউজড ফন্ট, এগুলো আমরা ইউজ করতে পারি। দ্য কন্টেন্ট মাস্ট বি segregated properly, use list and tables. সেগ্রিগেটেড মানে হচ্ছে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো হয়, মানে যখন যেটা দরকার সেই হিসাবে আমাদের লিস্ট এবং টেবিল দিয়ে সেগুলোকে সাজাতে হবে প্রপারলি। ইমেজেস মাস্ট বি প্লেসড অ্যান্ড লিঙ্কড প্রপারলি, একটা ছবি যখন আমরা প্লেস করছি সেই ছবিটাকে ঠিকঠাক করে প্লেস করা, মানে যেরকম প্রপারলি সাইজ করে আর কি, এবং সেটাকে প্রপারলি লিঙ্ক করতে হবে। এই একটা জিনিস ছোট্ট করে আমরা বলি যে যখনই আমরা একটা ছবি নিচ্ছি, ছবিটার ফুল রেজলিউশন কখনোই ওয়েবসাইটের মধ্যে দেওয়া উচিত নয়। ফুল রেজলিউশনের ছবিটাকে রেজলিউশন কমিয়ে ওয়েবসাইটের মধ্যে দিতে হবে, এবং ফুল রেজলিউশনটাও থাকবে। ফুল রেজলিউশনটা থাকবে কি হিসাবে? ফুল রেজলিউশনটা থাকবে তার সাথে লিঙ্ক করে দেওয়া থাকবে। যদি কারো মনে হয় যে ফুল রেজলিউশন সে দেখতে চাইছে বা দেখতে যদি চায়, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে সেই ফুল রেজলিউশনটা সে দেখতে পারবে। এই হিসাবে ফুল রেজলিউশনটা দিতে হবে, মানে প্রপারলি ছবিটাকে প্লেস করতে হবে, এবং প্লেস করলেই হবে না, তার সাথে প্রপারলি লিঙ্ক করতে হবে ছবিটাকে। এই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট গল্পটা যে দেয়ার শুড নট বি টু মেনি ইমেজেস অন দ্য পেজ, আদারওয়াইজ ইট মে টেক এ ভেরি লং টাইম টু লোড। এই একটা খুব ব্যাপার যে একটা ওয়েবসাইট তুই খুলেছিস, ওয়েবসাইটটা লোড হচ্ছে তো হচ্ছেই, তো তোরা বিরক্ত হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, এটা সবাই বিরক্ত হবে, শুধু তুই কেন, সবাই যে কেউ বিরক্ত হয়ে যাবে একটা ওয়েবসাইট যদি খুলতে বেশি সময় নেয়। তো নেট কানেকশন সবই ঠিক আছে, সবই ওকে, মেশিনও ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটটা দেখছিস লোড হতে অনেক টাইম নিচ্ছে। কেন সময়টা নেয়? সময়টা এই কারণেই নেয়, যদি ওয়েবসাইটের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ছবি ঢুকিয়ে দিই, তাহলে ওয়েবসাইটটা লোড হতে অনেক সময় নেবে। সেই কারণে ওয়েবসাইটটা তৈরি করার সময় আমাদের ছবি অনেকটা কম দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এগুলো জ্ঞানগুলো দেওয়া হচ্ছে কেন, তার কারণ কি, স্বাভাবিক তুই ওয়েব পেজ বানাতে যাচ্ছিস, সেই জন্য ওয়েব পেজের মধ্যে এই জিনিসগুলো না রাখলে বা এগুলো ফলো না করলে কি ইথিক্সের মতন আর কি। ইথিক্স ফলো না করলে তুই কি কম্পিউটার ব্যবহার করতে পারবি না? পারবি, কিন্তু তুই প্রপারলি, সবাই তোকে রেসপেক্ট করবে না বা তোর সাথে কথা বলবে না অন্যান্য কম্পিউটারগুলো বা অন্যান্য ইউজাররা, ইথিক্সগুলো না মেনে কাজ করলে। এগুলো সেই সমান টাইপ অফ ইথিক্স, ওয়েবসাইটের ইথিক্স। একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে কী কী জিনিস আমাদেরকে ফলো করতে হবে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। তারপরে হচ্ছে দেয়ার শুড নট বি টু মেনি ইমেজেস অন দ্য পেজেস, এই কারণে বেশি ইমেজ রাখা চলবে না। স্ক্রলিং অফ দ্য পেজ মাস্ট বি অ্যাভয়েডেড ইন কেস অফ লার্জার কন্টেন্ট, the content must be divided and loaded on request with a hyperlink. এই একটা হোয়াটসঅ্যাপে আমাদের ইমেজ, হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখেছিস যে লোড মোড বা সি মোড বলে এরকম একটা লিঙ্ক দেয়। যখন অনেক বড় মেসেজ হয়ে যায় তখন অটোমেটিক্যালি মেসেজটাকে ছোট করে দেয়, ছোট করে একটা লিঙ্ক দিয়ে দেয়। এবারে তোর যদি মনে হয় যে বাকি পার্টটা দেখবি, তখন সি মোডে ক্লিক করলে বাকি পার্টটা দেখায়।
তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজাস জিনিস। যদি আমাদের অনেক বড় মেসেজ একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে না, আমাদের চোখ পাজল হয়ে যাবে এবং আমাদের ফার্স্টেই বিরক্ত লাগবে, বাপরে এত বড় লিঙ্ক পড়বো মেসেজ। সেই কারণে আমাদেরকে ছোট ছোট ভাগে ভেঙে দিতে হয় এবং একটা করে লাস্টে লিঙ্ক লাগিয়ে দিতে হবে, নেক্সট পেজ বা সি মোর বা মোর ইনফো, এরকম ভাবে একটা লিঙ্ক লাগিয়ে দিতে হবে যেখানে ক্লিক করলে ওর নেক্সট পার্টটা লোড হবে। তাহলে কি হবে, ইউজারদের পড়তেও সুবিধা হবে, ইউজারদের পড়ার ইন্টারেস্টটাও হবে। One should be able to navigate forward as well as backward to the home page in a website. তো আমাদের যে কোনো ওয়েবসাইটের মধ্যে যখনই আমরা ব্রাউজ করছি, একটা পেজ থেকে 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ যাচ্ছি, প্রত্যেকটা পেজেই হোম পেজে জাম্প করে আসার জন্য একটা যেন লিস্ট দেওয়া থাকে। কারণ হোম পেজের মধ্যে তো সমস্ত ইন্ডেক্সগুলো দেওয়া থাকে, মানে সমস্ত লিস্টিংটা দেওয়া থাকে, পুরো ওয়েবসাইটের ডেসক্রিপশনটা। এই কারণে যে কোনো পেজেই যা না কেন সেখান থেকে আমাদের হোম পেজে আসার জন্য যেন একটা লিঙ্ক দেওয়া থাকে সবসময়, এটা খেয়াল রাখতে হবে। দ্য ওয়েবসাইট মাস্ট বি ইন্টারেক্টিভ, অবশ্যই ইন্টারেক্টিভ হতে হবে, আকর্ষণীয় হতে হবে। ইট মাস্ট বি এবল টু গ্যাদার ডেটা ফর্মস ফ্রম দ্য ইউজার অ্যান্ড স্টোর দেম ফর লেটার ইউজ। ইন্টারেক্টিভ হতে হবে। এবং আরেকটা জিনিস, যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে অনেক সময় ওয়েবসাইটে গেলেই তোকে দেখায় যে রেজিস্টার রেজিস্টার রেজিস্টার, এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এন্টার ইউর ফোন নাম্বার, তারপরে এন্টার ইউর লোকেশন, এন্টার ইউর পিনকোড, এরকম প্রচুর ধরনের ইনফরমেশন চাই। তো এই ইনফরমেশনগুলোকে আমাদের কালেক্ট করার জন্য আমাদের কি থাকে, ফর্ম থাকে। ফর্ম মানে হচ্ছে গিয়ে একটা ফিল্ড দেওয়া ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে আমাদেরকে লিখতে হয়, মানে বক্স, টেক্সট বক্স বা সিলেকশন বক্স বা অপশন বক্স, এরকম বক্স দেওয়া থাকে। এগুলোর মধ্যে লিখে সেই ডেটাগুলো তারা গ্যাদার করে বা জড়ো করে। কেন জড়ো করে, তার কারণ হচ্ছে গিয়ে ভবিষ্যতে সেই ডেটাগুলো দিয়ে তারা সাহায্য করতে পারে, ইউজারকেই সাহায্য করতে পারে। যেরকম ধর সাপোজ ফ্লিপকার্টের মধ্যে কি হচ্ছে না, আমাদের উইশ লিস্ট বলে একটা অপশন দেওয়া থাকে। সেই উইশ লিস্টে আমরা ক্লিক করলে কি হলো না, সেই স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে কি এই যে দেওয়া আছে যে কি ইউজার কমন, মানে যেটা টেক্সট কন্টেন্ট, এই জিনিসগুলো মানে আবার বলেছে অ্যাট্রাকটিভও বানাতে হবে। তো একটা কমন জিনিস ইউজ করলে ওটা অ্যাট্রাকটিভ কি করে হবে? অবশ্যই হবে, না হওয়ার কি আছে। একটা কমন জিনিস ইউজ করলে অ্যাট্রাকটিভ হয় না, এই কনসেপ্টটাই তো সব থেকে বড় বাজে জিনিস না। সিম্পল জিনিস দিয়েও সে করা যায়। এবার সেখানে অ্যাট্রাকটিভ কথাটার মানে কি, কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করছিস, এইটা একটা ব্যাপার। দারুণ অফার, দারুণ অফার, এই যে কথাটা শুনলেই মনের মধ্যে একটা স্ট্রাইক করলো, অফার, কিসের অফার দেখি, অনেকটা ছাড়, এরকম ব্যাপারটা। এই যে কথাগুলো, এই কথাগুলো ইউজ করে কথার ভাষা বল বা ছোট ছোট করে ব্লক করে সাজিয়ে রাখা, একটা ব্লক তার সাথে ছবি, একটা টেক্সট তার সাথে একটা করেসপন্ডিং ছবি ডেসক্রাইব করার জন্য সেটাকে, এই সব জিনিস দিয়ে সাজানো যাবে। মানে একটা টেক্সট থাকলো, তার পাশে সেটাকে ডেসক্রাইব করার জন্য একটা ছবি থাকলো, বা ছবিটা দিলাম তার নিচে ঠিক ডেসক্রিপশনটা আমরা লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবং কি করলাম, ছবিটা এবং ডেসক্রিপশনটাকে একটা আমরা বর্ডার দিয়ে ঘিরে দিলাম যাতে করে ইউজার স্পেসিফিক্যালি বুঝতে পারে যে হ্যাঁ ওই ছবিরই স্পেসিফিকেশন বা ডেসক্রিপশনটা ওইটা। তাহলে আমাদের এইগুলো মানে সিম্পল জিনিস ইউজ করে সুন্দরভাবে সাজানো যায়। সব সময় যে তোকে মানে দামি জামা কাপড় কিনতে হবে তবেই দেখতে সুন্দর লাগবে তোকে, না। তুই ওয়েল ড্রেসড এবং যদি নর্মাল প্রোটোকলসগুলোকে ইউজ করিস তাহলেই হবে। একটা বেল্ট পরছিস, সেই বেল্টটাকে বেশ সুন্দর করে স্টিলের চকচকে গোল্ডেন কালারের হতে হবে, তাহলে তোকে দেখতে ভালো লাগবে না। তুই নর্মাল একটা বেল্ট পরবি কিন্তু ভালোভাবে ফিট হলেই দেখতে ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি। এবার আমরা আবার লাস্ট পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে আমাদের কিছু ফর্মস দেওয়া থাকে এবং এই ফর্মসগুলো দিতে হয়। তার কারণ কি, এই ফর্মসগুলোর মাধ্যমে তারা ডেটাগুলো গ্যাদার করে রাখে, যাতে নেক্সট টাইম আমরা যখন আবার সেম ওয়েবসাইটে ভিজিট করব তখন আমাকে তারা আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ আমি এর আগেও এসেছিলাম এই ওয়েবসাইটে, এবং আমাকে ওয়েলকাম করবে এবং আমাকে প্রিভিয়াস যে সার্চ হিস্ট্রি, মানে কোন কোন বিষয় নিয়ে আমি আগে সেখানে খুঁজেছিলাম, সেই জিনিসগুলো আমাদেরকে দিয়ে সাহায্য করবে। যেরকম ইউটিউবে হয় বা আমাদের গুগল সার্চে হয়, এগুলো দেখেছিস অলরেডি, যে আইটেমগুলো সার্চ করেছি সেই আইটেমগুলো অলরেডি দেওয়া থাকে সার্চ বক্সে। যখনই আমরা নেক্সট আইটেম সার্চ করতে যাই তখন ফর্দ করে মানে লিস্ট করে নিচে দেখিয়ে দেয়। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ এই ইনফরমেশন গ্যাদার করার।
এইবার আমরা চলে আসবো আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট আছে, যেটা হচ্ছে ইট শুড বি এবল টু হাইলাইট এনি স্মল টেক্সট ইন আ নাটসেল। In a nutshell, the website must be impressive as well as user friendly. মানে যেটা বলছে যে আলটিমেটলি মানে নাটসেল মানে হচ্ছে যে ওপরের খোলস, একদম ভেতরে কি করলি না করলি সেটা কোনো ব্যাপার নয়, বাট কথা ওপরের যে ব্যাপারটা সেটা যেন খুবই ইমপ্রেসিভ এবং ইউজার ফ্রেন্ডলি হয়। যেটা এক্ষুনি বলছিলাম যে আলিবাবা আর একটা হচ্ছে আমাদের ফ্লিপকার্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। আমি alibaba.com করলাম। আলিবাবা একটা অনলাইন শপিং সাইট, মোটামুটি সবাই শুনেছিস। এবার এখানে দেখ, এই যে ওয়েবসাইটটা খোলা হলো, ওয়েবসাইটের মধ্যে এই যে রেডি টু সি, ট্রেড সোর্স, তারপর alibaba.com সিলেক্ট সার্ভিসেস, মানে একটুকু র্যান্ডামলি মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে কনজিউমার ইলেকট্রনিক্স যদিও ভাগ করা আছে, কিন্তু একটুকু তোর ইয়ের সাথে মানে ফ্লিপকার্টের কম্পেয়ারে একটুকু প্রবলেম, ব্যাপারটা বোঝা কিন্তু একটু সমস্যা। সেই কারণে আমাদের ফ্লিপকার্টটা যদি দেখি, ফ্লিপকার্টে তার জায়গায় আমাদের অনেকটা ইজি ফ্লিপকার্টের ক্ষেত্রে। মানে এখানেই আমাদের ডিলসগুলো দিয়ে দেবে, ডিলসগুলো দিয়ে দিয়েছে, এই যে ডিল অফ দ্য ডে, মানে যেগুলো হট ডিলস সেগুলো আমাদের এখানে দেওয়া আছে। ওপরে একটা সুন্দর করে মেসেজ দিয়ে দিয়েছে। তো এই যে ওপরে আবার এখানে এগুলো দিয়ে দিয়েছে, আমাদের ক্যাটাগরিজগুলো দিয়ে দিয়েছে। যখনই মাউসটা নামাবো সঙ্গে সঙ্গে ক্যাটাগরিজ অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। উপরে একটা সুন্দর সার্চ বক্স দিয়েছে। আলিবাবাতেও আছে, আমি মানছি, কিন্তু আলিবাবা আর ওর থেকে একটুকু জিনিসটা আলাদা আর কি। এখানে একটুকু বেশি অপশন দেওয়া থাকে, প্রচুর পরিমাণে অপশনস দেওয়া থাকে, যদিও এর অপশনস প্রচুর আছে, স্বাভাবিক ব্যাপার। তো এই যে যখন এখানে একটা ইংলিশ ইউএসডি আছে, তো এখান থেকে রিজিয়ন চেঞ্জ করতে পারিস, যেহেতু এদের অনেক জায়গায় ইয়ে হয়, সেই কারণে এখানে অপশনটা দিয়েছে আর কি। এখানে ইন্ডিয়াতেও এদের আলাদা করে শপিং হয়, অন্য জায়গায় শপিং অন্যান্য কান্ট্রিতেও আছে, সেই কারণে এখানে শপিংতে এখানে যেরকম আমাদের দাম দেখাচ্ছে, আমাদের ইয়েতে দাম দেখাচ্ছে, আইএনআরে বা রুপিসে দাম দেখাচ্ছে। তো এই ব্যাপারটা আছে যে আমাদের কখন সুবিধা যেন আলটিমেটলি যেন ইউজার ফ্রেন্ডলি হয়। আওয়ার চ্যাপ্টার উইল ইন্ট্রোডিউস টু কনসেপ্ট অফ লিস্ট টেবিল। এবার আমাদের যেগুলো মানে এই চ্যাপ্টারে যেগুলো ফোকাস, সেটা হচ্ছে লিস্ট টেবিল, ইমেজেস, ফর্ম, সেগুলো সম্বন্ধে আমরা বলবো। তো আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে লিস্ট। তো লিস্ট কাকে বলে? লিস্ট হচ্ছে আমাদের আর নাম্বার অফ কানেক্টেড আইটেমস অর নেমস রিটেন ইন অর রিটেন অর প্রিন্টেড consecutively, typically one below the other। অবশ্যই লিস্ট মানে হচ্ছে একটা তার নিচে একটা, তার নিচে আরেকটা, তার নিচে একটা, এইভাবে আমরা পরপর লিখে যাই। In a web page, a list may be created to make a piece of information more relevant। অবশ্যই রিলেভেন্ট বলতে আমাদের যদি কোনো জিনিসের ক্যারেক্টারিস্টিক বোঝাতে হয়, কোনো জিনিসের স্পেসিফিকেশন বোঝাতে হয়, তখন আমরা এই জেনারেলি লিস্টগুলোকে ব্যবহার করি। অ্যালাউ দ্য ফলোইং কাইন্ডস অফ লিস্ট। HTML অ্যালাউস আমাদের তিন রকমের লিস্ট করে, একটা আনঅর্ডার্ড লিস্ট, একটা অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট মিনস হচ্ছে যেখানে আমাদের অর্ডারটা থাকে না। অর্ডার মিনস হচ্ছে 1 2 3 4 এই ব্যাপারটা থাকে না, বা কোনো সিকুয়েন্স থাকে না যে 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর লিখতে হবে, এরকম কোনো সিকুয়েন্স থাকে না, জাস্ট লিখলেই হলো র্যান্ডামলি। সেটাকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। মানে যেটাকে আরেকটা কথাই বলতে পারি বুলেটেড লিস্ট, মানে একটা করে সিম্বল দিয়ে বোঝানো হয়। আর অর্ডার্ড লিস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের 1 2 3 4 কোনো নাম্বারিং বা এবিসিডি বা রোমান 1 2 3 এইরকম ভাবে পড়ি, যেখানে একটা সিকুয়েন্স থাকে, 1 এর পরে 2 2 এর পরে 3 এরকম সিকুয়েন্স থাকে, সেটা হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। আরেকটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। ডেফিনিশন লিস্টে আমাদের কোনো রকম এরকম 1 বাই 1 থাকে না, মানে ডেফিনিশন বলতে একটা টার্ম থাকবে, তার লিস্ট ডেফিনিশনটা নিচে থাকবে, একটু সরে থাকবে আর কি, মানে অ্যালাইনমেন্টটা একটু এদিক ওদিক হবে। ডেফিনিশন লিস্টে অটোমেটিক্যালি অ্যালাইনমেন্টটা সেট করা হয়, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা শিখবো, অবশ্যই তার ডিটেলসটা আমরা শিখবো, একটা একটা করে আমরা এগোবো। ফার্স্ট হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের বুলেটেড লিস্ট। বুলেটেড লিস্টের ক্ষেত্রে কি হচ্ছে না, কোনো রকম 1 2 3 4 থাকে না। বুলেটেড লিস্টের ক্ষেত্রে আমাদের জাস্ট চিহ্ন ব্যবহার করা হয়, কতগুলো চিহ্ন ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করে কাজটা করা হয়। যেরকম সার্কেল আছে, তারপরে স্কোয়ার আছে, তারপরে হচ্ছে নর্মাল যেটা হচ্ছে ফিল্ড সার্কেল, যেটা সেটা হচ্ছে নর্মালি যেটা সলিড সার্কেল, সেটা একটা আছে। এরকম ভাবে আমাদের বুলেটগুলোকে ব্যবহার করা হয় বিভিন্ন রকমের।
এরকম এখানে কিছু বাতিল টাতিল দেওয়া আছে, বাতিলগুলোকে আমি মুছে দিলাম আপাতত। এখানে আমাদের একটা কোড দেওয়া আছে, কোডটাকে ধর এগুলোকে একটু মুছে দিই, বুঝতে সুবিধা হবে তাহলে। মুছে দিয়েছি। তো আমাদের একটা এখানে কোড দিয়েছে, যে কোডটা আমাদের পাশে দেখতে পাচ্ছি, যার আউটপুটটা আমাদের এসছে কিভাবে না, টিচার, স্টুডেন্ট, ম্যানেজমেন্ট আর নন টিচিং স্টাফ, এই হিসেবে আমাদের আউটপুটটা এসছে। তো এই কাজটাকে করার জন্য আমাদের যে কোডগুলো লেখা আছে, সেই কোডগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে আমাদের কোনখান থেকে বলবো, এই ইমেল থেকে এই ইমেল পর্যন্ত। এইটুকু হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা দিয়ে আমাদের কি হয় না, মানে এই এই লিস্টটাকে প্রিন্ট তৈরি করা হয়েছে। বাকি যেগুলো সেগুলো হচ্ছে জাস্ট সাপোর্টিং ট্যাগ, যেটা হচ্ছে অন্যান্য, যেরকম হেডিংটা লিখেছি, তারপরে আমাদের ওপরে টাইটেল লিখেছি, সেগুলোর জন্য অন্যান্য ট্যাগগুলো আছে। তা আমি আপাতত অন্যান্য ট্যাগগুলোতে যাচ্ছি না। আমাদের এই ইউএল ট্যাগটা স্টার্ট থেকে ইউএল ট্যাগটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা বলছি। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ ইউএল এর পুরো কথা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আরেকটা হচ্ছে টাইপ দিয়েছে ফিল রাউন্ড। ফিল রাউন্ড বলতে আমাদের মানে একটা সার্কেল করা থাকবে, তার মধ্যে ফিল করা থাকবে কালার, এটা ফিল রাউন্ড। এটা বাই ডিফল্টই থাকে, এটা ভেবে শুনে রাখ, বাই ডিফল্ট এটাই থাকে। তুই টাইপটাকে না লিখলেও কিন্তু এটা ফিল রাউন্ডই দেবে, ঠিক আছে। আর যদি আমরা অন্যান্য কিছু দিই তখন আমাদেরকে লিখতে হবে। সাপোজ আমি নোটপ্যাডটা খুলে একটা কোড লিখছি, কোডটা একদম সিম্পল কোড লিখছি, HTML লিখলাম একটা, তারপরে আমরা লিখবো বডি লিখবো, তারপরে ডিরেক্টলি ইউএল ট্যাগটা স্টার্ট করে দেবো। ইউএল ট্যাগের মধ্যে আমরা কিচ্ছু লিখলাম না, তারপরে লাইনে লিখলাম এলআই, লিখে বললাম যে কলকাতা, তারপরে এলআইটাকে শেষ করলাম, তারপরে আবার একটা এলআই শুরু করলাম, তারপরে লিখলাম দিল্লি, তারপরে এলআইটাকে শেষ করলাম, তারপরে আবার একটা এলআই শুরু করলাম, এলআই শুরু করে লিখলাম মুম্বাই, এলআই শেষ হলো, ব্যাস। এবার আমি ইউএলটাকে শেষ করে দিলাম। ইউএলটাকে শেষ করার পর আর দুটো ট্যাগ শেষ করতে হবে, একটা হচ্ছে বডি শেষ করতে হবে, আর একটা হচ্ছে HTML শেষ করতে হবে। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে আমরা লিস্ট নামে সেভ করলাম, সাপোজ .html, ডেস্কটপে সেভ করলাম, অলরেডি আছে এক্সিস্ট, তো আমি রিপ্লেস করে দিলাম, ডাজন্ট ম্যাটার। এবার আমি ডেস্কটপে যদি যাই, আমাদের লিস্ট, এই যে আমাদের লিস্ট ফাইলটা আছে, লিস্ট ফাইলের মধ্যে আমাদের তিনখানা নাম লিখেছি, তো ওপেন উইথ করবো, ওপেন উইথে গিয়ে আমাদের যাব ইন্টারনেট এক্সপ্লোরার। তো আমাদের এখানে যেটা দিয়েছে, যেটা দেখতেই পাচ্ছি যে ফিল সার্কেলটাই দিয়েছে, ফিল সার্কেলটাই বাই ডিফল্ট আসে। এবার যদি আমি মনে করি যে ফিল সার্কেলটা আমরা না নিয়ে আমরা অন্য কিছু করব, তাহলে আমাদের তখন কি করতে হবে, এখানে তখন টাইপটা লিখতে হবে। টাইপ ইকুয়ালস টু, আমি যদি সার্কেল লিখি, সার্কেলটা যদি লিখি দিয়ে তারপর আমাদের তো জানি যে এখানে কোডটাকে সেভ করতে হবে এবং এখানে এসে রিফ্রেশ করতে হবে। এখন দেখ আমাদের যে সার্কেল বলতে ব্ল্যাঙ্ক সার্কেলটা দেখাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মানে টাইপের জন্য বাই ডিফল্ট, কিন্তু ফিল্ড সার্কেল যেটা সেটা বাই ডিফল্টই থাকে, কিছু না লিখলেও ফিল্ড সার্কেলটাই আসবে। আরেকটা আছে কি, আমাদের স্কোয়ার আছে, SQUAR, স্কোয়ার আছে। স্কোয়ারটা দিলে আমাদের কি হচ্ছে না, আচ্ছা শেষ হয়ে যেতে পারে, আমাদের 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, শেষ হলে আবার রিজয়েন করবি। না, রিজয়েন করার দরকার নেই, মোটামুটি এই পর্যন্ত থাকলো। বানানটা ভুল হয়েছে, দিতে হচ্ছে, এখানে সেভ করলাম, রিফ্রেশ করলাম, এবার দেখ স্কোয়ার হয়ে গেছে, এবারে বুলেটটা স্কোয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মানে টাইপের ব্যাপারটা। টাইপটাকে আমাদের বলা হচ্ছে ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো কেন ব্যবহার করে, অ্যাট্রিবিউটস আর দ্য কিওয়ার্ড অর দ্য ভ্যালুজ which modify the normal characteristics of the tag. নর্মাল ক্যারেক্টারিস্টিক্স বলতে একটা নর্মালি তো একটা বুলেট দিয়েও আসছিল, এটা নর্মাল, সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদের অ্যাট্রিবিউটটা লাগবে। কোনো রকম অ্যাট্রিবিউট না দিলেও সেইটা একটা কাজ করবে, তখন কি না তার ডিফল্ট ভ্যালু নিয়ে কাজ করবে। ডিফল্ট ভ্যালু কিছু সেট করাই থাকে, যেরকম বডি ট্যাগটা ডিফল্ট ভ্যালুর ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট। তো আমি ভিজি কালারটা যদি দিই তাহলে ভিজি কালার তো হবে, কিন্তু ভিজি কালার না দিলে কি ট্যাগটাই কাজ করবে না, কোনো অসুবিধা নেই, ট্যাগ তো কাজ করছে।
এবার বিজি কালারটা যদি আমরা দিই তখন কি হবে না, নর্মাল যে ডিফল্ট যে হোয়াইট কালার সেই হোয়াইট কালারটা রেড কালারে চেঞ্জ হবে যদি আমরা দিই। যদি না দিই না দেবো, হোয়াইট যেরকম ছিল সেরকম হোয়াইট থেকে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের ব্যাপারটা। অ্যাট্রিবিউট এই জন্য আমরা ব্যবহার করে থাকি। আর টাইপের মানে এর মধ্যে একটাই অ্যাট্রিবিউট ইউজ হয় ইউআরএল এর মধ্যে, একটা হচ্ছে ফিল রাউন্ড আছে, আর একটা স্কোয়ার আছে, আর একটা আছে আমাদের এই যে টাইপ এখানে দিয়ে দিয়েছে না, এটা তো অর্ডার লিস্টে চলে এসেছি। এখানে যদি আমরা বলি যে টাইপের মধ্যে আমাদের আছে যেটা বলে দিচ্ছি এখানে, নোট করে নিচ্ছি, ফিল রাউন্ড হতে পারে অথবা সিআইআরসিএলই সার্কেল হতে পারে অথবা এসকিউইউএআরই স্কোয়ার হতে পারে। এই তিনখানা ভ্যালু হতে পারে বুলেটের মধ্যে। আর কোনো সিম্বল আমরা দিতে পারবো না এখানে, ঠিক আছে? অন্যান্য কোনো সিম্বল এখানে দেওয়া সম্ভব না। তো এই হচ্ছে আমাদের। আরেকটা জিনিস ট্রাই করছি আমি, যদি নেই তো নেওয়ার কথা না, যদিও তবুও একবার ট্রাই করলাম জাস্ট। না, এটা নেওয়ার কথা না, ডিফল্টে রিসেট করে দিয়েছে, ডিফল্ট যেটা সেটা রিসেট করে দিয়েছে, অন্য কিছু নেবে না, ঠিক আছে? শুধুমাত্র আমাদের ওটাই নেবে। না, অন্য কিছু সেট করতে দেবে না, ওই তিনটে যেটা আছে ভ্যালু, তিনটে ভ্যালুই আমাদের নেবে, আর কিছু নেবে না। তো এটা গেল আমাদের আনঅর্ডার্ড লিস্ট অর বুলেটেড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টকে আমরা বুলেটেড লিস্টও বলে থাকি, দুটোই সেম। মানে আনঅর্ডার্ড লিস্টের জায়গায় আমরা এটাকে অবলিক দিয়ে লিখতেই পারি যে বুলেটেড লিস্ট, ঠিক আছে? তো আমাদের এই পর্যন্তই আজকে এন্ড করছি, ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারিস।